বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিষয় হিসাব বিজ্ঞান, কোর্সের নাম উচ্চ মাধ্যমিক, বিভাগ হিসাব বিজ্ঞান, লেকচার নম্বর 1, লেকচার শিরোনাম হিসাব বিজ্ঞান পরিচিতি। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। অধ্যায় 1, হিসাব বিজ্ঞান পরিচিতি। শিক্ষণ ফল। আজকে আমরা এই লেকচার থেকে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করব, হিসাব বিজ্ঞানের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ করব, হিসাব বিজ্ঞানের গুরুত্ব পর্যন্ত আলোচনা করা হবে, হিসাব তথ্য ও হিসাব তথ্যের ব্যবহারকারী যারা সেই সম্বন্ধে আলোচনা করা হবে, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করা হবে, হিসাব বিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করা হবে, প্রশ্নোত্তর পর্ব থাকবে। হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস AICPA এর মতে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আমরা এটার ইংরেজি আছে একটা, ওটারই অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং in a significant manner and in term of money transaction and event which are in the part of at least of a financial character and interpret the result thereof। অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো যেসব লেনদেন আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে, লেনদেনগুলো বা ঘটনাসমূহ সেগুলো তাৎপর্যপূর্ণভাবে হবে এবং অর্থের পরিমাপে পরিমাপযোগ্য হবে, সেগুলোকে আমাদের হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ মানে যাবতায় লিপিবদ্ধ করব, শ্রেণীবিন্যাস খতিয়ান করব, সংক্ষিপ্ত করব, রেওয়া মিলে এবং ফলাফল নির্ণয় করব। অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি এবং সেগুলো বিশ্লেষণ করার যাবতীয় কলাকৌশলই হলো হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান আমরা এটা AICPA, এটা আমেরিকান একটা ইনস্টিটিউট, এটা সংজ্ঞা প্রদান করেছে, সেটা আমরা বিশ্লেষণ করলাম। তাহলে হিসাব বিজ্ঞান আমরা বলতে পারি সংক্ষেপে যেসব লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেগুলোকে আমরা হিসাবের খাতায় সংক্ষিপ্ত লিপিবদ্ধ করব, খতিয়ানভুক্ত করব, করে সেগুলো একটা বিবরণী তৈরি করে বছর শেষে বা হিসাবকাল শেষে সেগুলোর আমরা একটা আর্থিক ফলাফল নির্ণয় করব বা বিশ্লেষণ করব। এগুলো করার যাবতীয় কলাকৌশলকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান। আমরা এর পরের টপিকটা শিখব হিসাব বিজ্ঞানের কার্যাবলী। তাহলে হিসাব বিজ্ঞানের কী কী কার্যাবলী আছে? প্রথম হলো দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর লেনদেন চিহ্নিতকরণ। আমাদের হিসাবের যে লেনদেনগুলো আমরা চিহ্নিত করছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি লেনদেনের বৈশিষ্ট্য আমরা পরে আমরা আলোচনা আছে, সেই লেনদেনগুলোকে আমরা চিহ্নিত করব। তাহলে এর মূলত 3টা বৈশিষ্ট্য থাকলে আমরা চিহ্নিত করতে পারবো যে এগুলা লেনদেন। একটা হলো বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 2টি পক্ষ থাকবে এবং 2টি পক্ষ মানে দ্বৈত বা দাখিলা পদ্ধতি, আর একটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এই 3টি বৈশিষ্ট্য থাকলে আমরা এইটি লেনদেন কিনা এটা চিহ্নিত করতে পারবো। লেনদেন লিপিবদ্ধকরণ 2 নম্বর কার্যাবলী, হিসাবের খাতায় চিহ্নিত লেনদেনগুলো লিপিবদ্ধ করা অর্থাৎ জাবেদাভুক্ত করা। 3 নম্বর হলো শ্রেণীবিন্যাসকরণ। আমরা যেগুলো জাবেদায় লিপিবদ্ধ করলাম সেই জাবেদা থেকে এখন আমরা প্রত্যেকটা পৃথক শিরোনামে একটি হিসাব তৈরি করব বা খতিয়ান করব এবং ওই সময়কাল শেষে প্রত্যেকটা হিসাবের জের বা উদ্বৃত্ত নির্ণয় করব। এটাই বলা হয় শ্রেণীবিন্যাসকরণ, শ্রেণীবদ্ধকরণ। তারপর 4 নম্বর ভুল ত্রুটি উদ্ঘাটন। আমাদের হিসাবে যেসব ভুল ত্রুটি হয়েছে বা ভুল ত্রুটি রয়েছে সেগুলো উদ্ঘাটন করব এবং সেগুলো জাবেদার মাধ্যমে সংশোধন করব। তারপরে দুর্নীতি ও জালিয়াতি রোধ। হিসাব বিজ্ঞানের অন্যতম একটা কার্যাবলী হচ্ছে দুর্নীতি বা জালিয়াতি রোধ করা। হিসাব যখনই সংগঠিত হয় তখনই আমরা খাতায় লিপিবদ্ধ করি, সুতরাং এখানে দুর্নীতি বা জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এগুলো রোধ করে। আর্থিক ফলাফল নির্ণয়। হিসাব বিজ্ঞানের আরেকটি কাজ হলো আর্থিক ফলাফল নির্ণয়। আমরা ওই বছর শেষে ব্যবস্থাপক তার দক্ষতা পরিমাপের জন্য আমরা আর্থিক ফলাফল নির্ণয় করে থাকি
এই আর্থিক ফলাফলটা আমরা লাভ লোকসান হিসাব তৈরির মাধ্যমে বা লাভ লোকসান বিবরণীর মাধ্যমে বছর শেষে কত লাভ হলো কত লোকসান হলো আমরা নির্ণয় করি। তারপরে 7 নম্বর কার্যাবলী হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক অবস্থা নির্ণয় বলতে বছর শেষে বা হিসাবকাল শেষে কী পরিমাণ সম্পদ এবং কী পরিমাণ দায় ও মূলধন রয়েছে সেটা নির্ণয় করা। এটাও একটা হিসাব বিজ্ঞানের কাজ। এটা থেকে আমরা কারবারের অবস্থা, এটাকে কারবারের আয়না বলা হয়। কারবারের আর্থিক অবস্থা আমরা এটা থেকে জানতে পারি। হ্যাঁ, এটা থেকেই বাজারে শেয়ার মূল্য বা ফার্মের মূল্য নির্ধারিত হয়। আর্থিক তথ্য বিশ্লেষণ, আমাদের যে তথ্যগুলো আমরা এখানে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয় করলাম, সেগুলো এখানে আমরা বিশ্লেষণ করব, বিচার বিশ্লেষণ করে দেখব আমাদের কারবারের পরিচালনা বা আর্থিক পরিচালনার কোনো ভুল ত্রুটি বা কোনো দোষ ত্রুটি রয়েছে কিনা এগুলো আমরা বিশ্লেষণ করব। কর নির্ণয়, 9 নম্বর কাজ হচ্ছে কর নির্ণয়। আমরা বছর শেষে আগের বছরে যে আয় হয়েছে সেই আয়ের উপর আমরা এই বছর কর নির্ণয় করি, করটা নির্ণয় করে সরকারকে প্রদান করি। আর কর নির্ণয় হলো হিসাব বিজ্ঞানের একটি কার্যাবলী। ব্যয় হ্রাস, আমরা জানি যে প্রতিষ্ঠানে ব্যয় হ্রাস করতে পারলে লাভ বেশি হয়, সুতরাং ব্যয় হ্রাস করাও একটা কারবারের অন্যতম কাজ। হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আমরা এবার আলোচনা করব হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে প্রথম প্রয়োজনীয়তা, হিসাব স্থায়ী হিসাব সংরক্ষণ। খাতায়, আমাদের হিসাবের খাতায় হিসাবগুলো যে সংরক্ষণ করি সেগুলি স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। কোনো পরবর্তীতে কোনো বিরোধ বা কোনো সমস্যা হলে এখান থেকে আমরা এখান থেকে তথ্য নিয়ে সেই বিরোধগুলো নিষ্পত্তি করি। তাহলে হিসাবের যে হিসাব করি, এটা সংরক্ষণ করি, এটা স্থায়ীভাবে সংরক্ষণ করি। 2 নম্বর গুরুত্ব হচ্ছে নগদ প্রবাহ অবহিত হওয়া। আমাদের কারবারে কত টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে, কত টাকা বহিঃপ্রবাহ হবে, সেটা আমরা হিসাব বিজ্ঞান থেকে আমরা জানতে পারি। লাভ লোকসান নিরূপণ, আর্থিক বছর শেষে কারবারে কত লাভ হলো লোকসান হলো, যাবতীয় আয় হইতে যাবতীয় ব্যয় বাদ দিলে আমাদের লাভ লোকসান নির্ণয় করতে পারি। এটা এই জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব রয়েছে। হিসাব বিজ্ঞানের মাধ্যমেই লাভ লোকসান নির্ণয় করা যায়। আর্থিক অবস্থা নিরূপণ, বছর শেষে কারবারে কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, সেটা আমরা এই হিসাব বিজ্ঞান থেকে আমরা জানতে পারি। আর্থিক পরিকল্পনা বা পরিচালনায় সহায়তা, তাহলে কারবারের পরিকল্পনা প্রণয়ন করা এবং কারবার পরিচালনা যত তথ্য লাগে সব তথ্যগুলো আমরা এই হিসাব বিজ্ঞান থেকে পেয়ে থাকি। সুতরাং হিসাব বিজ্ঞানের যে তথ্য, এই তথ্যগুলোর দ্বারাই আমরা ব্যবস্থাপক তার পরিকল্পনা প্রণয়ন করে এবং কারবার পরিচালনা করে। এই জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। জালিয়াতি রোধ, কারবারে কোনো যদি দুর্নীতি বা জালিয়াতি হয় সেগুলো যথাযথভাবে হিসাব লিপিবদ্ধকরণের মাধ্যমে সেগুলো প্রতিরোধ করা সম্ভব হয়। বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় মূল্য নির্ধারণ, আমরা পণ্যের মূল্যের সাথে উৎপাদন খরচ সব যোগ করে তার সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করি। এখানে আমাদের উৎপাদন ব্যয় এর মাধ্যমে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। এটাও হিসাব বিজ্ঞানের গুরুত্ব রয়েছে। তুলনামূলক বিচার, আমরা একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠান আমরা তুলনা করতে পারি। একটি প্রতিষ্ঠানে একটি বছরের সাথে আরেকটি বছরের তুলনা করে ভালো মন্দ আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। এজন্য হিসাব বিজ্ঞানের মাধ্যমেই এক বছরের সাথে আরেক বছর, এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের তুলনা করা সম্ভব হয়। ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ আধুনিক যন্ত্রপাতি বা আমরা ব্যবহার করে উৎপাদন খরচ হ্রাস করতে পারি। এভাবে কারবারে কী হয়, ব্যয় নিয়ন্ত্রণ হয়। ব্যয় নিয়ন্ত্রণ মানে ব্যয় হ্রাস করা নয়, হ্যাঁ, ব্যয়কে নতুন নতুন উদ্ভাবন বা নতুন আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে কারবারের পরিচালনা ব্যয় হ্রাস করাকেই বলা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে আমরা যাবতীয় তথ্য এখান থেকে পাই। সুতরাং ব্যবস্থাপক তার সিদ্ধান্ত গ্রহণে এই হিসাব বিজ্ঞানের উপর নির্ভর করে। এই জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। আমরা এরপরে শিখব হিসাব তথ্য। হিসাব তথ্য কাকে বলে? যেসব তথ্য হিসাব বিজ্ঞান উৎপন্ন করে সেগুলো হিসাব সম্বন্ধীয় তথ্য হলো কোনো ঘটনা বা আর্থিক বিষয়ে একটি সংকলিত বিবরণী, যে তথ্যের ব্যবহারকারীরা চাহিদা পূরণ করে। আর তথ্যের দ্বারা ব্যবহার করে, যেমন ধরেন উৎপাদনকারী, সরকার, পরিবেশবিদরা, ব্যবস্থাপক, মালিক, এছাড়াও বিনিয়োগকারী, ব্যাংক, ঋণদানকারী প্রতিষ্ঠান, এরা হিসাব তথ্য ব্যবহার করে। এইসব তথ্য, হিসাব তথ্য ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। সেই তথ্যগুলো আমাদের এখানে হিসাব তথ্য, আর্থিক তথ্য একটি সংকলিত বিবরণী তৈরি করতে হয়।
আমাদের আর্থিক অবস্থা বিবরণী বা আর্থিক ফলাফল নির্ণয় করি, সেগুলো থেকে এই বিবরণীগুলো তৈরি করা হয়। হিসাব তথ্যের ব্যবহারকারী কারা এবং কাদের কি প্রয়োজন, কি তথ্য প্রয়োজন, সেগুলো এখন আলোচনা করব। আভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিকপক্ষ, ব্যবস্থাপক কর্তৃপক্ষ, কর্মচারী বা শ্রমিক। এদের মালিকপক্ষ তাদের যখন শেয়ারে বিনিয়োগ করে, সেই শেয়ার থেকে কত টাকা লাভ হলো, কত টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে, সেগুলো কারবার এরা বিশ্লেষণ করে। ব্যবস্থাপক কারবার পরিচালনা করে। কারবার পরিচালনা করতে গেলে হিসাব তথ্য ব্যবহার করে। হিসাব তথ্য ব্যবহার করে তারা পরিকল্পনা প্রণয়ন করে, সিদ্ধান্ত গ্রহণ করে, এগুলো করে। শ্রমিক কর্মচারী যখন প্রতিষ্ঠানে কাজ করে, তারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কীরকম সেটা জানতে চায়। হ্যাঁ, সে জেনেই তারা প্রতিষ্ঠানে কাজ করে। এজন্য এদেরও হিসাব তথ্যের প্রয়োজন আছে। বাহ্যিক ব্যবহারকারী, ঋণ দানকারী, যারা প্রতিষ্ঠানে ঋণ দেয় তারা কারবারে আর্থিক অবস্থা দেখে ঋণ দেয়। পাওনাদার, তারাও এখানে আমাদের টাকা আমাদের কাছে ধারে বিক্রি করে, তারাও কারবারে আর্থিক অবস্থা দেখে তাদের ধারের টাকা ভবিষ্যতে আমরা পরিশোধ করতে পারবো কি না। বিনিয়োগকারী, যারা আমাদের কারবারে বিনিয়োগ করে, তারাও কারবারে আর্থিক অবস্থা বিশ্লেষণ করে। সরকার দেখে সরকার তার ট্যাক্স ঠিকমতো পাচ্ছে কিনা, পরিবেশ রক্ষা হচ্ছে কিনা, এগুলো দেখে। তবে নিয়োগ স্তর বা বিভিন্ন তথ্য সরকার নেয়। ভোক্তা, যারা আমাদের কারবারের পণ্য ব্যবহার করে ভোক্তারা, তারা কারবারের সুনাম আর এগুলো বিশ্লেষণ করে। গবেষক, যারা গবেষণা করে, গবেষণা কাজের জন্য হিসাব তথ্য ব্যবহার করে। জনগণ হিসাব তথ্য ব্যবহার করে। পরিবেশবিদ, এরাও হিসাব তথ্য ব্যবহার করে দেখে আমাদের কারবারে বা পরিবেশের কোনো ক্ষতিকারক বিষয় আছে কিনা, এগুলো দেখে। আমরা এরপরে দেখব মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ, তাহলে ব্যক্তিক মূল্যবোধ, দলীয় মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ। মূল্যবোধ এমন একটি জিনিস যেটির মাধ্যমে আমরা মূল্যবোধ সৃষ্টি হলে হিসাবে যে আমরা তৈরি করি, সেই হিসাবটা সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। ব্যক্তিক মূল্যবোধ, ব্যক্তি হলো তার ব্যক্তিগত বৈশিষ্ট্য যেগুলো আছে, তার মধ্যে ব্যক্তির যে গুণাগুণ, এগুলো মূল্যবোধ থেকে সে কারবারের প্রতি সেগুলো প্রয়োগ করবে এবং কারবারের সুখ্যাতি অর্জন করবে। দলীয় মূল্যবোধ, কারবার পরিচালনা করে কিছু অনেকগুলো লোকের সমষ্টি কারবার পরিচালনা হয়। সুতরাং যখন একজনের মূল্যবোধ বৃদ্ধি পাবে, আরেকজনের মূল্যবোধ অনুরূপভাবে বৃদ্ধি পাবে। সকলের মূল্যবোধের ভিত্তিতে কারবারটি পরিচালনা হবে। প্রাতিষ্ঠানিক মূল্যবোধ হলো প্রতিষ্ঠানের অনেক সামাজিক বা নৈতিক যে কাজকর্ম থাকে, সেগুলো যেন অবক্ষয় না হয়, সেগুলো করা হয়। সামাজিক মূল্যবোধ, সমাজের বিভিন্ন বিষয় আছে, দুস্থ আছে, সাহায্য সহযোগিতা, এগুলো কারবার দেখে সামাজিক আমাদের মূল্যবোধের অবক্ষয় যেন না হয়, সেই প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করি এবং সেভাবে প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন হয়, সেগুলো আমরা লক্ষ্য রাখি। ধর্মীয় অনুশাসন মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে। ধর্ম যারা পালন করে, ধর্মের কিছু মূল্যবোধ থাকে, সেই ধর্মের মূল্যবোধগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে কারবারের দুর্নীতি, ভুল ত্রুটি, জালিয়াতি এগুলো রোধ হয়। এগুলোর মাধ্যমে কারবারের উন্নতি সাধিত হয়। তাহলে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা রাখে, আমরা আলোচনা করলাম। এরপরে আলোচনা করব জবাবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। অ্যাকাউন্টেবিলিটি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি হলো, জবাবদিহিতা হলো আমরা যে কাজ যাকে দিয়েছি সেই কাজ সঠিকভাবে সে সম্পন্ন করছে কিনা, সেগুলো তৈরি করা, সেগুলো নিশ্চিত করা। তাহলে প্রথম হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট অধীনস্থদের জবাবদিহিতা। যারা ব্যবস্থাপক আছে তাদের অধীনস্থ যারা কাজ করে, অধীনস্থরা ঠিকমতো ব্যবস্থাপক যে কাজগুলো নির্ধারিত করেছে সেগুলো হয়েছে কিনা, তাই সেইখানে জবাবদিহিতা সৃষ্টি হয়। ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা, একজন ঋণ দেয় আর একজন ঋণ গ্রহণ করে, এই দুজনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো থাকে, আর্থিক বিষয় থাকে, সুদ পরিশোধ থাকে, এগুলোর বিষয়ে একে অপরের নিকট জবাবদিহিতা থাকে। মালিকপক্ষের নিকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহিতা, কারবারে যারা মালিক থাকে, মালিকপক্ষের নিকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহি থাকে, সে কাজগুলো করতে বাধ্য থাকে। সেই মালিকপক্ষ ব্যবস্থাপক নিয়োগ করে, ব্যবস্থাপক যারা বছর শেষে মালিকপক্ষের নিকট কত মুনাফা হয়েছে, কত আর্থিক অবস্থা আছে, এগুলো বিষয় বিশ্লেষণ করে। সততা ও দায়িত্ববোধ জাগ্রত করা, কারবারে সততা ও দায়িত্ববোধ যেগুলো থাকে সেগুলো জাগ্রত করে জবাবদিহিতা সৃষ্টিতে সাহায্য করে। জনগণের নিকট সরকারি জবাবদিহিতা,
দায়িত্বসূচক, বোধসূচক হিসাব বিজ্ঞান, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, এটাও জবাবদিহিতা সৃষ্টি করে। নিরীক্ষা, কারবার নিরীক্ষা হলে তাহলে কারবারের সঠিক কাজ পরিচালনা হয়, নিরীক্ষা না হলে কারবারে অনেক দুর্বলতা প্রকাশ পায় না, এজন্য নিরীক্ষাও জবাবদিহিতা সৃষ্টিতে সাহায্য করে। আমরা হিসাব বিজ্ঞানের শাখা, বিভিন্ন শাখা আছে, শাখাগুলো নিয়ে আজকে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের যে শাখাগুলো আছে, কী কী শাখা আছে সেগুলো আমরা দেখব। প্রথম আর্থিক হিসাব বিজ্ঞান। আমরা কারবার প্রতিষ্ঠানে আর্থিক হিসাব বিজ্ঞান বলতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আমরা যে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, আর তারপরে আমরা এগুলো করি। তারপরে লাভ লোকসান নির্ণয় করি, আর্থিক অবস্থা নির্ণয় করি, আর্থিক বিবরণী বিশ্লেষণ করি। এগুলো হলো আর্থিক হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কারবারে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটাও একটা হিসাব বিজ্ঞানের শাখা। পণ্য উৎপাদন করতে যে ব্যয় উপাদানগুলো থাকে, সেই বিভিন্ন ব্যয় উপাদানগুলো, যেমন ধরেন ম্যাটেরিয়াল, লেবার, তারপরে উপরি ব্যয়, তারপরে থাকে পরোক্ষ খরচ, এগুলোর সাথে মুনাফা যোগ করলে আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ করি, সেটাই এই উৎপাদন ব্যয়ে হয়ে থাকে। আমরা এই উৎপাদন ব্যয়ে আমরা আরও কিছু আছে, সেগুলো আমরা হিসাব বিজ্ঞানের, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি শাখা। আয়কর, তাহলে আমরা বছর শেষে কত আয়কর হলো, কত সরকারকে আয় দিব, কর দিব, সেগুলো নিয়ে আয়করে আলোচনা হয়। এই আয়করও হিসাব বিজ্ঞানের একটি শাখা। নিরীক্ষা শাস্ত্র হিসাব বিজ্ঞানের অন্যতম একটা শাখা। কারবারে যে আর্থিক হিসাব বা উৎপাদন হিসাব, এগুলো ব্যয় সংগঠিত হয়ে থাকে। এই ব্যয়গুলো একটা তৃতীয় পক্ষে বা নিরপেক্ষ পক্ষ দ্বারা সঠিকভাবে হিসাবগুলো সম্পন্ন করা হয়েছে কিনা, কোনো কারচুপি হয়েছে কিনা, ভুল ধোয়াচুরি হয়েছে কিনা, এগুলো নিরীক্ষা পরীক্ষা করা হয়। এগুলো হিসাব বিজ্ঞানের একটি শাখা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনার বিভিন্ন হিসাব থাকে, সেগুলো ব্যবস্থাপনা হিসাব তথ্য সহায়তা করে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে এখানে থাকে মূলত বাজেট থাকে। বাজেট ছাড়াও কিছু সিদ্ধান্ত গ্রহণে অনেক কিছু তথ্য থাকে। তাহলে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি শাখা। সরকারি হিসাব বিজ্ঞান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো, তারপরে এনজিও, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো যে হিসাব করা হয় সেগুলো হলো সরকারি হিসাব বিজ্ঞান। এগুলা কোড থাকে, সেই কোডে হিসাব হয়। রেভিনিউ খাত আছে, তারপরে সরকারের বাজেট আছে, বিভিন্ন বাজেট। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পৌরসভা, উপজেলা পরিষদ, তারপরে ইউনিয়ন পরিষদ, এগুলো যে হিসাব করা হয় সেগুলোকে হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান বলা হয়। এরা সংযুক্ত তহবিল নামে পরিচালিত, সেই প্রত্যেকটা খাতে একটা তহবিলের হিসাব হয়। এটা হলো সরকারি হিসাব বিজ্ঞান। দায়িত্ব হিসাব বিজ্ঞান, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, এটাও হিসাব বিজ্ঞানের একটি শাখা। হিসাব বিজ্ঞানে যে দায়িত্ব আপনাকে অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী সেই কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, এটাও হিসাব বিজ্ঞানের একটি শাখা। মানব সম্পদ হিসাব বিজ্ঞান, আমরা এটা এখনও আসেনি, এটা মনে করা হয় যে কারবারে যে মানব সম্পদ, এগুলো দ্বারাই কারবার পরিচালনা হয়। যে কারবারে যত মানব সম্পদ যত দক্ষ ও অভিজ্ঞ, সেটার একটা সম্পদ, এটা স্বীকৃতি দেওয়ার জন্য হিসাব বিজ্ঞান কাজ করছে। এখানে এখনও স্বীকৃত হয়নি, ভবিষ্যতে হয়তো হবে। মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান, এটা যে আমাদের আর্থিক বিবরণীতে যে সম্পদ ও দায়গুলো দেখায়, সেগুলো বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ মূল্য পরিবর্তন হয়। সেই পরিবর্তনজনিত মুদ্রাস্ফীতি হার দ্বারা ওই সম্পদগুলো পরিবর্তিত মূল্য হিসাব বিজ্ঞানে শো করাই হলো মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান। এটাও হিসাব বিজ্ঞানের একটি শাখা। আমরা হিসাব বিজ্ঞানের শাখাগুলো আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব রেফারেন্স বই। কি বই দিব দেখেন, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রফেসর দীপক কুমার নাগ। এই বইটি আমরা আলোচনায় যত তথ্যগুলো নিয়েছি সব এই বই থেকে নিয়েছি। এই বইগুলো দেখা যেতে পারে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দীপক কুমার নাগ, বইটির কভার পেজ এটা, পতিনিলয় পাবলিকেশন। তাহলে আজকের আলোচনা এখানে শেষ। ধন্যবাদ জানাই সকলকে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।